Subscribe now and press the bell icon. Never miss an update. সহজ বাংলা ব্যাকরণ ও সাহিত্য চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় ধ্বনি পরিবর্তন। আমরা এর আগে ধ্বনি তত্ত্বের দুটো টপিক পড়েছি, এক হলো স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। সেই হিসেবে আজকে আমাদের ক্লাস হলো ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন খুবই সহজ একটা টপিক, ব্যাকরণটাই আসলে সহজ যদি আপনারা বুঝতে পারেন। সহজ বাংলা ব্যাকরণ ও সাহিত্য চ্যানেলে চেষ্টা করব আমি মোহাম্মদ মাহবুবুর রহমান সব টপিক নিয়ে আলোচনা করার জন্য এবং ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, ধ্বনি পরিবর্তন শেখার আগে আমি গত ক্লাসে ধ্বনি নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা কেউ কি আমাকে বলতে পারবেন ধ্বনি কাকে বলে? নিঃসন্দেহে এখন যারা দেখছেন তারা মনে মনে বলছেন যে ধ্বনি হলো বাকযন্ত্রের সৃষ্ট যে কোনো আওয়াজ। তার মানে বাকযন্ত্রের সৃষ্ট যে কোনো আওয়াজকে ধ্বনি বলে। আর এটা পরিবর্তন কখন করছি আমরা? আওয়াজের সময়, কথা বলার সময়। যদিও আমরা লিখে দেখাবো, কিন্তু আমাদের এই পরিবর্তনটা হবে কথা বলার সময়। তাহলে ধ্বনি পরিবর্তন কি? আমি আরেকবার বলছি, ধ্বনি হলো বাকযন্ত্রের সৃষ্ট যে কোনো আওয়াজ। আর ধ্বনি পরিবর্তন হলো আমরা কথা বলার সময়, আওয়াজ করার সময় কখনো কখনো মূলধ্বনি উচ্চারণ না করে বিকৃত ধ্বনি উচ্চারণ করি। এই মূলধ্বনি উচ্চারণ না করে বিকৃত ধ্বনি উচ্চারণ করাকেই বলা হয় ধ্বনি পরিবর্তন। এবার আপনারা যদি জিজ্ঞেস করেন যে ধ্বনির পরিবর্তন আমরা কেন করে থাকি বা ধ্বনি পরিবর্তনের উদ্দেশ্য কি, আসলে এটা আমরা অনেক কারণে করে থাকি। ধ্বনি পরিবর্তন মানে আওয়াজের পরিবর্তন। যেমন একটা ছোট্ট বাচ্চাকে যদি আপনি জিজ্ঞেস করেন, বাবু বলো তো স্কুল, ও কিন্তু স্কুল বলতে পারবে না, ও বলবে স্কুল। খেয়াল করুন, মূলধ্বনি স্কুল, সে বলছে কি স্কুল। অর্থের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে কিসের? আওয়াজের। মূলধ্বনি হলো ধ্বনি, ধ্বনিটা বলা হচ্ছে, মূলধ্বনিটা হলো স্কুল, স্কুলটা বলা হচ্ছে স্কুল। তাহলে খেয়াল করবেন, ধ্বনি পরিবর্তন, আওয়াজের পরিবর্তন, কথা বলার সময় পরিবর্তন হবে, কিন্তু এর অর্থগত কোনো পরিবর্তন হবে না। এবার আমরা দেখব ধ্বনি পরিবর্তনের কারণসমূহ। আমরা মূলত কয়টি কারণে ধ্বনি পরিবর্তন করে থাকি? খেয়াল করবেন, আমরা প্রধানত অনেক কারণেই আসলে ধ্বনি পরিবর্তন করে থাকি, কিন্তু যদি আমি প্রধানত বলি, প্রধানত 4টি কারণে ধ্বনি পরিবর্তন করে থাকি। এক, উচ্চারণের সুবিধার জন্য। আমরা উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি পরিবর্তন করে থাকি। 2, দ্রুত উচ্চারণের জন্য। আমরা দ্রুত উচ্চারণ করতে গিয়েও অনেক সময় কি করে থাকি? ধ্বনি পরিবর্তন করে থাকি। এবং 3 নম্বরে যেটা হতে পারে সেটা হলো আমরা আঞ্চলিকতার প্রভাবেও ধ্বনি পরিবর্তন করে থাকি। প্রধান কারণ যদি বলি, আমি এই 3টিকেই প্রধান কারণ বলবো, তবে এছাড়াও আমরা আরেকটি কারণে ধ্বনি পরিবর্তন করে থাকি। সেটা হলো, এটা আমারও মাঝে মধ্যে হয়, সেটা হলো আমরা কখনো কখনো অতিরিক্ত স্মার্টনেস প্রকাশ করতে গিয়ে আমরা কখনো কখনো ভুল ধ্বনি উচ্চারণ করে থাকি। তাহলে এই যে 4টি কারণ, বা অফিসিয়ালি আমি যদি বলি যে প্রধানত এই 3টি কারণেই আমরা কি করে থাকি? ধ্বনি পরিবর্তন করে থাকি। 1, উচ্চারণের দ্রুততার জন্য বা উচ্চারণের সহজের জন্য। 2, দ্রুত উচ্চারণের জন্য। 3, আঞ্চলিকতার প্রভাবে। এবার আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো কিভাবে
ধ্বনির পরিবর্তনগুলো হয় এই কারণে। খেয়াল করবেন উচ্চারণের সুবিধার জন্য কি কি ধরনের ধ্বনি পরিবর্তন হয়। যেমন আমরা কখনো কখনো বলি না লোকটার কি আস্পর্ধা, এখন আমরা বলি কি আস্পর্ধা, মূলধ্বনি কি স্পর্ধা। খেয়াল করবেন আমরা যদি বলি স্পর্ধা, স্পর্ধা থেকে আমরা বলি কি আস্পর্ধা। তাহলে দেখেন উচ্চারণের সুবিধার জন্য হোক বা যাই হোক আমরা কি করে থাকি স্পর্ধাকে আস্পর্ধা বলি। এটা নরমালি উচ্চারণের সুবিধার জন্য। আস্পর্ধা কি আস্পর্ধা। হ্যাঁ, এবার অনেক সময় আবার এটাও হয় স্কুল, স্কুলকে কি বলছি স্কুল, এটাও কিন্তু উচ্চারণের সুবিধার জন্য। একটা বাচ্চা স্কুল বলতে পারে না, কি বলে স্কুল। কারণ হলো সেই স্কুল বলতে তার কি হয় কষ্ট হয়, সে সহজে বলার জন্য স্কুলকে কি বলছে স্কুল। তাহলে এটা একটা উচ্চারণের সুবিধার জন্য আমরা ধ্বনি পরিবর্তন করে থাকি। 2 নম্বরে যেটা দেখব দ্রুত উচ্চারণের জন্য। আমরা অনেক সময় দ্রুত উচ্চারণ করতে গিয়ে, আমি গত ক্লাসে শিখিয়েছিলাম যে আমরা দ্রুত উচ্চারণ করতে গিয়ে র কে ল বলে ফেলি বা ল কে র বলে ফেলি। ল পার্শ্বিক বর্ণ, ল কে তরল বর্ণ বলা হয়, কারণ এই লর আগে যদি র আসে তাহলে সেটি কি হয়ে যায় মিক্সড হয়ে যায়। যেমন অনেক সময়ই আমরা কি করি শরীর, শরীরকে কি বলে ফেলি শরীর। তাহলে খেয়াল করবেন শরীর মূলধ্বনি, শরীরকে কি বলছি শরীর। কেন বলছি অনেক সময় দ্রুত উচ্চারণ করতে গিয়ে আমরা শরীরকে শরীর বলি। খেয়াল করবেন তাহলে আমরা দুটো কারণ পেয়েছি, এক হলো উচ্চারণের সুবিধার জন্য আমরা ধ্বনি পরিবর্তন করি, 2 দ্রুত উচ্চারণ করতে গিয়েও আমরা কি করি ধ্বনি পরিবর্তন করি। এবার আসেন আঞ্চলিকতার প্রভাবে। আঞ্চলিকতার প্রভাবেও আমরা ধ্বনি পরিবর্তন করে থাকি। যেমন নোয়াখালীতে আপনারা সবাই বলবেন ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী। ওকে, এই নোয়াখালীতে পানিকে কি বলা হয় আপনারা সবাই জানেন, নোয়াখালীকে পানিকে বলা হয় হানি। আমরা যদিও হানি বলতে মধু বুঝি, তারা কিন্তু হানি দ্বারা হানি বুঝে, পানি বুঝে। তাহলে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে পানি থেকে হানি, এটা হলো আঞ্চলিকতার প্রভাবে। তাহলে আমরা এটা জাস্ট আপনাদেরকে বেসিক জিনিসটা দেওয়ার জন্য যে ধ্বনি পরিবর্তনটা আসলে কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম ধ্বনি কত প্রকার। ধ্বনি হলো 2 প্রকার, 1 স্বরধ্বনি, 2 ব্যঞ্জন ধ্বনি। খেয়াল করবেন ধ্বনি যদি 2 প্রকার হয় ধ্বনি পরিবর্তনটা কয় ধরনের, এই সন্দেহে 2 ধরনের, 1 স্বরধ্বনি পরিবর্তন, 2 ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। খেয়াল করুন আমরা আপনাদের সুবিধার্থে আমি এখানে ধ্বনির পরিবর্তনগুলো লিখে ফেলেছি। যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেহেতু এই সময় স্বল্প করার জন্য, সময়টাকে কমিয়ে আনার জন্য আমি আগেই লিখে ফেলেছি। খেয়াল করবেন আমি বলেছিলাম ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। ঠিক তেমনি ধ্বনির পরিবর্তনটাও 2 ধরনের, স্বরধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তাহলে আসুন এটা হলো স্বরধ্বনির পরিবর্তন, আর এগুলো হলো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, স্বরধ্বনি পরিবর্তন হলো এগুলো আর ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হলো এগুলো। আমরা এক এক করে সবই দেখব, সবই পড়ব। এখন আসুন যদি পরীক্ষায় আসে যে স্বরসঙ্গতি এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন, নিঃসন্দেহে আপনি বলবেন এটি একটি স্বরধ্বনি পরিবর্তন। খেয়াল করবেন যদি পরীক্ষায় আসে বিষমীভবন কোন ধরনের ধ্বনি পরিবর্তন, আপনি বলতে পারেন এটি একটি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। এটা মনে রাখার জন্য আসলে অনেক কৌশলী অবলম্বন করা যায়, কিন্তু আমি ছোট্ট একটা কৌশল আপনাদেরকে দেখাচ্ছি। খেয়াল করুন স্বরধ্বনির পরিবর্তনগুলো কিন্তু স্বর কথাটি দিয়ে শুরু হয়েছে অথবা স্বরধ্বনি দিয়ে শুরু হয়েছে, অ অ অ।
যেমন দেখুন স্বর 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 অ অ অ। স্বরধ্বনি পরিবর্তনগুলো হয় স্বর দিয়ে শুরু হয় নচেৎ অ দিয়ে শুরু হয়। তাহলে এগুলো হলো স্বরধ্বনি পরিবর্তন। একটা মাত্র ব্যতিক্রম দেখেন, অন্তর্হতি, যেটা স্বরধ্বনি দিয়ে শুরু হয়েছে কিন্তু এটি একটি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। তাছাড়া বাকি সবগুলোই কিন্তু দেখেন ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়েছে। তাহলে একটু যদি মনে রাখা যায় যে স্বরধ্বনি পরিবর্তনগুলো হয় শুরুতে স্বর থাকবে নচেৎ শুরুতে স্বরধ্বনি থাকবে, আর ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনগুলো শুধু একটিতে স্বরধ্বনি আছে, বাকি সবগুলোতেই ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়েছে। তবে এই স্বরাগমের প্রকারভেদ আছে, স্বরসংগতির প্রকারভেদ আছে, সেই স্বরসংগতির প্রকারভেদও কিন্তু স্বরধ্বনি পরিবর্তন, সেটা কিন্তু প্যাচ লাগালে হবে না, খেয়াল করবেন, আমরা সেটা পরবর্তীতে খেয়াল করব। এখন আমরা সেদিকে যাব না। এবার আমাদের টপিক শুরু করব। আমরা প্রথমে যেটা পড়ব সেটা হলো স্বরধ্বনি পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব স্বরধ্বনি পরিবর্তন। স্বরধ্বনি পরিবর্তনে 1 নম্বরে যেই টপিকটা আছে সেটা কি? সেটা হলো স্বরাগম। এখন আমি যদি প্রশ্ন করি স্বরাগম এটার মানে কি, এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা বুঝতে পারছেন আপনারা নিঃসন্দেহে স্বরের আগমন। তাহলে সংজ্ঞাটা যদি আমি বলি সেটা হলো মূলধ্বনি থেকে বিকৃত ধ্বনিতে নতুন স্বরধ্বনির আগমন ঘটলেই তাকে আমরা বলবো স্বরাগম। খেয়াল করবেন, আমি লিখলাম সংজ্ঞাটা, আমরা একটু লিখছি, আপনারা লিখে নেবেন সাথে সাথে। মূলধ্বনি থেকে বিকৃত ধ্বনিতে নতুন স্বরধ্বনির আগমনকে স্বরাগম বলে। মূলধ্বনি থেকে বিকৃত ধ্বনিতে নতুন স্বরধ্বনির আগমনকে কি বলে? স্বরাগম বলে। খেয়াল করবেন, আমরা একটু উদাহরণগুলো এখন দেখব। তাহলে আমরা জানলাম স্বরাগম কোন ধরনের ধ্বনি পরিবর্তন? স্বরধ্বনি পরিবর্তন। এবার সংজ্ঞাটা দেখলাম কি, মূলধ্বনি থেকে বিকৃত ধ্বনিতে একটি নতুন স্বরধ্বনির আগমন ঘটবে। যেমন আমি যদি লিখি স্পর্ধা, স্পর্ধা থেকে আস্পর্ধা, যেহেতু এটি একটি স্বরধ্বনির পরিবর্তন সেহেতু এখানে পরিবর্তনটা হবে কিসের? স্বরধ্বনির। আমি যদি প্রশ্ন করি বলুন তো এখানে মূলধ্বনি কোনটি? খেয়াল করবেন, আমরা যে এই চিহ্নটা দেখতে পাচ্ছি এটার সাথে আপনারা সবাই পরিচিত, কম বেশি আপনারা সবাই এটার সাথে পরিচিত। স্পর্ধা থেকে আস্পর্ধা, এটাকে ম্যাথের ভাষায় বলা হয় গেটার দেন। তার মানে বড় শব্দ এটা ছোট শব্দ। সব সময় খেয়াল রাখবেন, যেটা বড়, যেটা গেটারে থাকবে সেটা হলো মূলধ্বনি, অর্থাৎ এই চিহ্নটার মধ্যে যেটা থাকবে সেটা হলো মূলধ্বনি, বাহিরে যেটা থাকবে সেটা হলো বিকৃত ধ্বনি। তাহলে আমার এখানে মূলধ্বনি হলো স্পর্ধা। আপনারা আমাকে বলুন তো স্পর্ধা এই শব্দটিতে কয়টি স্বরধ্বনি আছে? খেয়াল করবেন, বলেন তো। স্প, এখানে অ আছে, স্প অ আছে। আবার যদি বলি ধা, লাস্টে কি আছে? আ আছে। তাহলে স্বরধ্বনি কয়টা আছে? দুইটা। তাহলে মূলধ্বনিতে স্বরধ্বনি কয়টা? দুটো। এবার যদি বলি আস্পর্ধা, এখানে স্বরধ্বনি কয়টা একটু খেয়াল করুন তো। নিঃসন্দেহে সবাই বলছেন এখানে স্বরধ্বনি তিনটা। কি কি? প্রথমে আছে দেখেন আ, তারপর আছে স্প, স্প অ, তারপর লাস্টে আছে আবার আ। তাহলে দেখেন মূলধ্বনিতে কয়টা স্বরধ্বনি ছিল? দুটো স্বরধ্বনি ছিল। বিকৃত ধ্বনিতে কয়টা স্বরধ্বনি হয়েছে? তিনটা স্বরধ্বনি হয়েছে। তাহলে নিঃসন্দেহে মূলধ্বনি থেকে বিকৃত ধ্বনিতে নতুন স্বরধ্বনির আগমন ঘটেছে।
আর এই আগমন ঘটলেই আমরা সেটাকে কি বলবো? স্বরাগম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা আমাকে বলুন তো, এই স্পর্ধা থেকে আস্পর্ধা, যেখানে নতুন স্বরধ্বনির আগমন ঘটেছে, সেই নতুন স্বরধ্বনিটি ওই শব্দের কোথায় আগমন ঘটেছে? নতুন স্বরধ্বনিটি আগমন ঘটেছে, দেখেন স্প, অ, আ। এখানেও অ, আ আছে, কিন্তু নতুন স্বরধ্বনি কোনটি আসছে? নতুন স্বরধ্বনি আসছে এই যে আ। তাহলে কোথায় আগমন ঘটেছে? শব্দের শুরুতে। রত্ন, এই রত্ন শব্দটিতে কয়টি স্বরধ্বনি আছে? রত্ন শব্দটিতে একটু খেয়াল করুন তো, র, র এর সাথে একটি স্বরধ্বনি আছে, অ। রথ, ত এর সাথে কি আছে? না, ত এর সাথে কিন্তু নেই, কিন্তু কার সাথে আছে? নয়ের সাথে। তাহলে খেয়াল করুন তো, রত্ন, আসলে এখানে তো রত্ন বলছি আমরা, তাহলে রত্ন শেষের অটা আর উচ্চারিত হয় না। তাহলে আমি যদি বলি, তাহলে এখানে কয়টা স্বরধ্বনি আছে? এখানে স্বরধ্বনি আছে একটা, অ। অথবা যদি ধরি আমি নয়ের সাথেও আছে, তাহলে দুটো ধরলাম, দুটো স্বরধ্বনি আছে। রত্ন, যেহেতু রত্ন উচ্চারণ করছি, তাহলে উচ্চারণটা হবে কি? দুটো উচ্চারণ অ আসছে। কিন্তু যদি এটা বলি রত্ন থেকে রতন, এখন আসেন, এটা রতনও বলা যায়, রতন, রতন, রত্ন থেকে রতন। খেয়াল করুন, এই যে র, র এর সাথে কিন্তু একটি স্বরধ্বনি আছে অ। রতনতে কয়টি স্বরধ্বনি? অ। ততে ত, ত এর যখন নটা আলাদা করে লিখেছি, ত এর সাথেও কিন্তু একটি অ আছে, এবং নয়ের সাথেও কিন্তু একটি অ স্বরধ্বনি আছে, ওই যে নীলিন বর্ণ, অ স্বরধ্বনি। তাহলে মূলধ্বনিতে কয়টা ছিল? দুটো। বিকৃত ধ্বনিতে কয়টা হয়েছে? তিনটা। নিঃসন্দেহে নতুন স্বরধ্বনির আগমন ঘটেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? স্বরাগম। খেয়াল করবেন, এখানে নতুন স্বরধ্বনির আগমনটা কোথায় ঘটেছে? মাঝখানে, এই যে ত এর সাথে অটা নতুন স্বরধ্বনির আগমন ঘটেছে মাঝখানে। এবার আসুন, এর পরের উদাহরণটা আমরা লিখতে পারি দিশ। দিশ থেকে দিশা। আপনাদেরকে যদি প্রশ্ন করি দিশ শব্দটিতে কয়টি স্বরধ্বনি আছে? নিঃসন্দেহে বলবেন একটি স্বরধ্বনি, সেটা কি? রস্বই। এবার যদি বলি দিশা শব্দটিতে কয়টি স্বরধ্বনি আছে? দুটো স্বরধ্বনি আছে, সেটা হলো ই এবং আ। তাহলে মূলধ্বনি থেকে বিকৃত ধ্বনিতে নতুন স্বরধ্বনির আগমন ঘটেছে। ওই নতুন স্বরধ্বনি কোনটা আগমন ঘটেছে? শেষের আটা। তাহলে দেখুন, মূলধ্বনি থেকে বিকৃত ধ্বনিতে নতুন স্বরধ্বনির আগমন ঘটলেই আমরা সেটাকে বলবো স্বরাগম। কিন্তু এই নতুন স্বরধ্বনির আগমনটা ওই শব্দের মধ্যে কয়টি জায়গায় ঘটতে পারে? ওই শব্দের মধ্যে তিনটি জায়গায় ঘটতে পারে। শব্দের শুরুতে, শব্দের মাঝখানে এবং শব্দের শেষে। খেয়াল করুন তো, এই শব্দটিতে স্পর্ধা থেকে আস্পর্ধা, এখানে যে নতুন স্বরধ্বনির আগমন ঘটেছে, এটা কোথায় আগমন ঘটেছে? শব্দের শুরুতে। শব্দের শুরুতে যখন আগমন ঘটবে, তখন সেটাকে আমরা বলবো আদি স্বরাগম। শব্দের শুরুতে বা আদিতে, শব্দের শুরুতে বা আদিতে যখন আগমন ঘটবে, তখন সেটাকে আমরা কি বলবো? আদি স্বরাগম। এবার খেয়াল করুন, এই রত্ন থেকে রতন, এখানে যে নতুন স্বরধ্বনির আগমন ঘটেছে, সেটা কোথায় আগমন ঘটেছে? শব্দের মাঝখানে। তার মানে শব্দের মাঝখানে যখন আগমন ঘটবে, মধ্যে বা মাঝখানে যখন আগমন ঘটবে, তখন সেটাকে আমরা কি বলবো? মধ্য স্বরাগম। এবার ফাইনালি দেশ থেকে দিশা, এখানে কোন স্বরধ্বনির আগমন ঘটেছে? আ স্বরধ্বনি। কোথায় আগমন ঘটেছে? শেষে। তবে শেষে যখন আগমন ঘটবে, তখন সেটাকে আমরা বলবো অন্ত স্বরাগম। আমি সংক্ষেপে লিখছি, শেষে আগমন ঘটলে সেটাকে আমরা বলবো অন্ত স্বরাগম।
খেয়াল করবেন তাহলে স্বরাগম কত প্রকার? স্বরাগম 3 প্রকার, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখলাম যে স্বরাগম 3 প্রকার, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আদি স্বরাগম হলো শব্দের শুরুতে আগমন ঘটবে, মধ্য স্বরাগম শব্দের মাঝখানে আগমন ঘটবে, অন্ত স্বরাগম শব্দের শেষে আগমন ঘটবে। এগুলো আবার লেখার কারণ হলো এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, ইনফরমেশন আছে। খেয়াল করুন, মধ্য স্বরাগমের আরো দুটো নাম আছে, পরীক্ষায় আসতে পারে। মধ্য স্বরাগমের আরেক নাম কি? আমরা এটা একটু দেখব। মধ্য স্বরাগমের আরেক নাম বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। তাহলে মধ্য স্বরাগমের মোট কয়টি নাম? মধ্য স্বরাগমের মোট 3টি নাম, মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। তাহলে খেয়াল করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল করবেন। মধ্য স্বরাগমের আরেক নাম কি? বিপ্রকর্ষ বা স্বরভক্তি, যেখানে মাঝখানে নতুন স্বরধ্বনির আগমন ঘটবে। আমরা একটু আগেই দেখেছি রত্ন থেকে রতন, ধর্ম থেকে ধর্ম, ধর্ম, তাই না? ফিল্ম থেকে ফিল্ম। এবার খেয়াল করুন, এই শব্দগুলোর আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, এগুলোর ইংরেজি টার্মসটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটাও মনে রাখার চেষ্টা করবেন। আদি স্বরাগমের ইংরেজি হলো প্রোথিসিস, মধ্য স্বরাগমের ইংরেজি হলো অ্যানাপটিক্সিস, এবং ফাইনালি অন্ত স্বরাগমের ইংরেজি হলো অ্যাপোথিসিস। তাহলে আমরা এই ইংরেজি টার্মস গুলো মনে রাখার চেষ্টা করব। মধ্য স্বরাগমের ইংরেজি হলো অ্যানাপটিক্সিস, অন্ত স্বরাগম ইংরেজি হলো অ্যাপোথিসিস, এবং আদি স্বরাগম ইংরেজি হলো প্রোথিসিস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আসুন 2 নম্বরে আমাদের আছে কি? 2 নম্বরে আছে স্বরলোপ। আমাদের 1 নম্বরে স্বরাগম শেষ, এবার হলো স্বরলোপ। স্বরলোপ কাকে বলে? খেয়াল করুন, আগেরটা কি ছিল? স্বরাগম, স্বরের আগমন ঘটবে। এখানে কি হবে? স্বরলোপ, মানে স্বর বাদ পড়বে, স্বরধ্বনি পরিবর্তন করছি আমরা। তাহলে এটা সংজ্ঞাটা সবাই একটু লিখে রাখবেন। দেখেন, মূলধ্বনি থেকে বিকৃত ধ্বনিতে স্বরধ্বনি যদি লোপ পায়, স্বরধ্বনি লোপ পেলেই আমরা সেটাকে কি বলবো? লোপ মানে বাদ পড়া, বাদ গেলেই আমরা সেটাকে কি বলবো? স্বরলোপ বলবো। এবার আমি যদি বলি যে স্বরলোপ কি কি উদাহরণ আছে, খেয়াল করুন, স্বরলোপের উদাহরণ দেখবো আমরা। উধার, উধার থেকে ধার। আমি যদি প্রশ্ন করি এখানে মূলধ্বনি কোনটি? এখানে মূলধ্বনি হলো উধার, আমরা বলছি ধার। এখন এই উধার শব্দটিতে যদি প্রশ্ন করি কয়টি স্বরধ্বনি আছে, আপনারা বলবেন দুটো স্বরধ্বনি আছে, এক হলো উ আর এক হলো আ। এবার যদি বলি ধার শব্দটিতে কয়টি স্বরধ্বনি আছে? ধার শব্দটিতে একটি স্বরধ্বনি আছে, সেটা হলো আ। তাহলে দেখেন, মূলধ্বনিতে কয়টি স্বরধ্বনি ছিল? দুটো স্বরধ্বনি ছিল। বিকৃত ধ্বনিতে কয়টি স্বরধ্বনি হয়েছে? একটি স্বরধ্বনি হয়েছে। তাহলে নিঃসন্দেহে কি হয়েছে? লুপ্ত হয়েছে, লোপ পেয়েছে। তাহলে লোপ পেলেই আমরা সেটাকে কি বলবো? স্বরলোপ বলবো। এখন আসেন, এই যেই স্বরধ্বনিটি লুপ্ত হয়েছে সেটা শব্দের কোন জায়গা থেকে লুপ্ত হয়েছে? শব্দের শুরু থেকে, মাঝখান থেকে, নাকি শেষ থেকে? খেয়াল করুন তো, স্বরধ্বনি লুপ্ত হয়েছে কোনটা? উ। উটা কোত্থেকে লুপ্ত হয়েছে? শব্দের শুরু থেকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমি যদি বলি, খেয়াল করুন, সুবর্ণ। দ্বিতীয় উদাহরণটা আমরা দেখছি, আমরা বলি না সুবর্ণকে অনেক সময় কি বলি? স্বর্ণ। আচ্ছা, খেয়াল করুন, আমরা যদি বলি সুবর্ণ থেকে স্বর্ণ, সুবর্ণ থেকে স্বর্ণ, আপনারা বলুন তো সুবর্ণ শব্দটিতে কয়টি স্বরধ্বনি আছে?
আমি যদি বলি সু, উ আছে, তারপর ব, অ আছে, নয়ের সাথে অ আছে, তাই না? সুবর্ণ, তাহলে দেখেন তিনটা স্বরধ্বনি আছে। আর স্বর্ণতে কয়টা স্বরধ্বনি আছে? দেখেন স, বটা কিন্তু চলে আসছে এই মাঝখানে বয়সতে যে অটা ছিল সেখানে এটা কিন্তু নাই আর, তাহলে স দুটো একসাথে উচ্চারণ হচ্ছে অ আর নয়ের সাথে অ, তাহলে তিনটা স্বরধ্বনি ছিল, এখানে হয়েছে কয়টা? দুটো। আমি যদি বলি বাদ পড়েছে কোনটা? বাদ পড়েছে আসলে এই যে বয়ের সাথে যে অটা ছিল মাঝখান থেকে, এইটা বাদ পড়েছে। তাহলে সুবর্ণ থেকে স্বর্ণ, স্বরধ্বনি লোপ পেয়েছে, তাহলে এটার নাম হলো স্বরলোপ। এবার আসুন আমি ফাইনালি যদি বলি আজি, আজি, আজি থেকে আজ, আজি থেকে আজ। এখন যদি বলি আজিতে কয়টি স্বরধ্বনি আছে? আজিতে দুটো স্বরধ্বনি আছে, আ আর ই। আর আজে কয়টি স্বরধ্বনি আছে? আজে একটি স্বরধ্বনি আছে, সেটা হলো আ। তাহলে দেখেন মূলধ্বনিতে দুটো স্বরধ্বনি ছিল, আর বিকৃত ধ্বনিতে কয়টি স্বরধ্বনি? একটি স্বরধ্বনি। তাহলে এটার নাম কি? স্বরলোপ, স্বরধ্বনি লুপ্ত হয়েছে। ঠিক স্বরাগমের মতোই স্বরলোপেও শব্দের তিনটি জায়গা থেকে স্বরধ্বনি লুপ্ত হতে পারে। স্বরাগমে কি হয়েছিল? স্বরধ্বনির আগমন ঘটেছিল, আর স্বরলোপে স্বরধ্বনি লুপ্ত হবে। শব্দের শুরু থেকে লুপ্ত হতে পারে, শব্দের মাঝখান থেকে লুপ্ত হতে পারে, এবং শব্দের শেষ থেকে লুপ্ত হতে পারে। খেয়াল করুন, শব্দের শুরু থেকে যখন স্বরধ্বনি লুপ্ত হবে তখন সেটাকে আমরা বলবো আদি স্বরলোপ। আবার শব্দের মাঝখান থেকে যখন স্বরধ্বনির লোপ পাবে তখন সেটাকে আমরা কি বলবো? মধ্য স্বরলোপ। আবার খেয়াল করুন, শব্দের শেষ থেকে যখন স্বরধ্বনি লুপ্ত হবে তখন সেটাকে আমরা বলবো অন্ত স্বরলোপ। ঠিক স্বরাগমের মতোই আমরা স্বরলোপটাও আশা করি বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা, তাহলে আমরা স্বরাগম আর স্বরলোপটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি। স্বরলোপ আমাদের শেষ। এবার আপনাদের জন্য আমার কয়েকটা কুইজ রইল, আমি লিখবো, আপনারা উত্তর দিবেন। খেয়াল করেন, আমি যদি বলি স্কুল, স্কুল থেকে স্কুল, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? আশা করি আপনারা সবাই অলরেডি বুঝতে পেরেছেন। এটা হলো, দেখেন, স্কুল মূলধ্বনিতে কয়টা স্বরধ্বনি আছে? একটা। বিকৃত ধ্বনিতে দুইটা, ই এবং উ। তাহলে কি? স্বরাগম। এখন কোন স্বরাগম? কোথায় শব্দের আগমন ঘটেছে? কোথায় ধ্বনির আগমন ঘটেছে? শুরুতে। তাহলে আদি স্বরাগম। এবং আদি স্বরাগমের জন্য ইংরেজি নাম কি? প্রোথিসিস। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রোথিসিস। এবার আরেকটা উদাহরণ দেই আপনাদেরকে। দেখেন, আমরা অনেক সময় ফিল্মকে বলি কি? ফিল্ম। ফিল্মকে কি বলি? ফিল্ম। বলুন তো এইটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? তাহলে আমরা বলতে পারি, খেয়াল করুন, ফিল্ম, এখানে কয়টা স্বরধ্বনি আছে? একটা। ফিল্মে কয়টা? দুটো। নতুন স্বরধ্বনির আগমন ঘটেছে কোথায়? মাঝখানে। তাহলে এটা কি? মধ্য স্বরাগম। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমি আরেকটা উদাহরণ দেই, চারি থেকে চার, এটা কি বলুন তো? আশা করি অনেকেই উত্তর দিয়েছেন। এটি একটি অন্তঃস্বরলোপ। কিভাবে অন্তঃস্বরলোপ? এখানে স্বরধ্বনি আছে কয়টি? দুইটি, আ এবং ই। চারে কয়টি আছে? একটি। তাহলে দুটো থেকে একটি হয়েছে, স্বরধ্বনির লোপ পেয়েছে, তাহলে এটা কি? স্বরলোপ। আর স্বরলোপের মধ্যে কোনটা? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ নাকি অন্তঃস্বরলোপ? স্বরধ্বনিটা বাদ পড়েছে কোত্থেকে? শেষ থেকে। চারি। দেখেন, দুঃখিত। এখন খেয়াল করবেন, আমরা আগেই বলেছিলাম, আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে ধ্বনির পরিবর্তন আওয়াজের সময় হয়, কথা বলার সময় হয়। যদিও আমরা লিখে দেখাচ্ছি এটা পরিবর্তনটা কিন্তু আওয়াজের সময়। চারি, এখানে ই ধ্বনিটা কিন্তু শেষে আসছে। আপনি যদি ই কার বলেন, কার কিন্তু আগে আসছে, কিন্তু ই ধ্বনিটা কখন আসছে? শেষে।
তাহলে জারি এই ধ্বনিটা শেষে ছিল এবং শেষ থেকে বাদ পড়েছে, এই জন্য এটি একটি অন্তঃস্বরলোপ। এবার আসেন স্বরসঙ্গতি। স্বরসঙ্গতিটা কি খেয়াল করেন, স্বরসঙ্গতি কাকে বলে আমি সংজ্ঞাটা লিখে ফেলেছি অলরেডি। মূলধ্বনি থেকে বিকৃত ধ্বনিতে একটি স্বরধ্বনি অপরিবর্তিত থেকে অন্য স্বরধ্বনির পরিবর্তনকে স্বরসঙ্গতি বলে। আপনারা এটা লিখে ফেলবেন। দেখুন, নবম দশম শ্রেণীর মনির চৌধুরীর বাংলা ব্যাকরণ বইতে ধ্বনি পরিবর্তনের সংজ্ঞাগুলো যেমন ভাবে দেয়া আছে, সেই সংজ্ঞাগুলোর বেসিক জিনিসটা ঠিক রেখে আপনাদের সুবিধার্থে সংজ্ঞাটা একটু পাল্টানো হয়েছে। সেক্ষেত্রে আপনারা একটু বুঝে নিবেন। হ্যাঁ, আচ্ছা, এবার একটা উদাহরণ দেখি। যেমন আমি যদি বলি মূলা, মূলা থেকে মূলো, মূলা থেকে মূলো। আমি আরেকটু এদিকে লিখি, মূলা থেকে মূলো। এবার এটি একটি স্বরধ্বনি পরিবর্তন, তাই এখানে পরিবর্তনটা হবে কিসের? স্বরধ্বনির। কেমন পরিবর্তন? একটা স্বরধ্বনি অপরিবর্তিত থাকবে, মিনিমাম একটি স্বরধ্বনি কি থাকবে? অপরিবর্তিত থাকবে। আর অন্য স্বরধ্বনি কি হবে? পরিবর্তন হবে। আপনারা আমাকে বলুন তো, মূলা শব্দটিতে কয়টি স্বরধ্বনি আছে? মূলা শব্দটিতে দুটি স্বরধ্বনি আছে, উ এবং আ। মূল শব্দটিতে কয়টি স্বরধ্বনি আছে? দুটোই আছে, উ এবং ও। অনেকেই বলেন না আবার যে উ এ আ, তাহলে কিন্তু হয় মুলেয়া। মুলেয়া কিন্তু কেউ বলেন না। তাহলে মূলাকে অনেক সময় কি বলে? মূল বলে। দেখেন ধ্বনি পরিবর্তন হচ্ছে। কেন এটাকে আমরা স্বরসঙ্গতি বলবো? আচ্ছা, আমি যদি প্রশ্ন করি এটা কেন স্বরাগম হয়নি, কেন স্বরলোপ হয়নি? আপনারা নিঃসন্দেহে বলবেন স্বরাগমে নতুন স্বরধ্বনির আগমন ঘটে, স্বরলোপে কোনো স্বরধ্বনি লোপ পায়। এখানে কিন্তু কোনটাই হয়নি। দেখেন দুটো হয়েছে, দুটোই আছে, কোনোটা বাদও পড়েনি, আবার কোনোটা নতুন আসেও নি। তাহলে একটু মনোযোগ দিন তো, কি হয়েছে এখানে? এখানে মূলা শব্দটিতে উ এবং আ আছে, আর মূলতে উ এবং ও আছে। তাহলে দেখুন তো, উ স্বরধ্বনিটা প্রথমে উ আছে, এখানেও উ আছে, অর্থাৎ একটি স্বরধ্বনি কি আছে? অপরিবর্তিত আছে। কিন্তু অন্য একটা স্বরধ্বনি আ, সেটা হয়ে গেছে কি? ও। তাহলে একটি স্বরধ্বনি অপরিবর্তিত আছে, অন্য স্বরধ্বনি পরিবর্তন হচ্ছে। এটাকেই আমরা কি বলবো? স্বরসঙ্গতি। এবার খেয়াল করুন, আমাকে আপনারা বলুন তো, এখানে কোন স্বরধ্বনিটা অপরিবর্তিত আছে? শুরুরটা নাকি শেষেরটা? আমরা বলতে পারি প্রথমটা। এখন আমরা এখানে একটু লিখব, প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থেকে প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থেকে শেষের ধ্বনির পরিবর্তন। খেয়াল করবেন এইখানে কি হচ্ছে? প্রথম স্বরধ্বনিটা অপরিবর্তিত আছে, দেখেন মু ছিল, মুই আছে, কিন্তু শেষের ধ্বনিটা কি হচ্ছে? লা ছিল, লো হয়েছে। তাহলে প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থেকে শেষের স্বরধ্বনি পরিবর্তন হচ্ছে। এটার নাম কি? স্বরসঙ্গতি। এরপরে দেখেন, আমি যদি আরেকটা উদাহরণ দেই, যেমন যদি বলি দেশি, দেশি থেকে দিশি। আমাকে বলুন তো, দেশিতে কয়টা স্বরধ্বনি আছে? দেশিতে স্বরধ্বনি আছে দুটো, এক হলো এ আর এক হলো ই। আর দেশিতে কয়টি স্বরধ্বনি আছে? দিশিতে স্বরধ্বনি আছে দুটি, ই এবং ই। মনোযোগ দিন, এখানে ছিল এ ই, এখানে দুটোই হয়েছে ই ই। এটা স্বরাগমও হবে না, স্বরলোপও হবে না।
এবার খেয়াল করুন তো, এই যে এ আর ই আছে, এই এ ইটার মধ্যে আর এখানে ই আর ই এর মধ্যে কোনটা পরিবর্তন হয়েছে? দেখেন, শেষেরটা ই ছিল, শেষেরটা এখানে ই ছিল দেশি, এখানেও শেষেরটা ই আছে, কিন্তু পরিবর্তন হয়েছে কোনটা? প্রথমটা। তাহলে মিনিমাম একটি স্বরধ্বনি অপরিবর্তিত থেকে অন্য স্বরধ্বনি কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তো এখানে আপনারা বলুন তো কোনটা অপরিবর্তিত আছে? শেষের ধ্বনি অপরিবর্তিত আছে, আর পরিবর্তন হচ্ছে কোনটা? প্রথম ধ্বনি। তার মানে আগেরটা ছিল হলো প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত আর শেষের ধ্বনি, এটা স্বরধ্বনি, দুটোই স্বরধ্বনি, এখানে স্বর আলাদা করে লেখার দরকার নেই, আমি তাও লিখলাম প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থেকে শেষের ধ্বনি পরিবর্তন, দুটোই কিন্তু স্বরধ্বনি পরিবর্তন হবে। তাহলে দেখেন, এখানেও দেখেন, আমি যদি বলি যে শেষের স্বরধ্বনি অপরিবর্তিত থেকে প্রথম ধ্বনির পরিবর্তনকে, তাহলে এখানে কি হচ্ছে? শেষের স্বরধ্বনি অপরিবর্তিত আছে আর প্রথম ধ্বনিটা পরিবর্তন হচ্ছে। আমরা অলরেডি দুই প্রকার পেয়েছি, একটাতে প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থেকে শেষের ধ্বনি পরিবর্তন হবে, আরেকটাতে শেষের স্বরধ্বনি অপরিবর্তিত থেকে প্রথম ধ্বনি পরিবর্তন হবে। এবার আসেন, এবার যদি আমি লিখি বিলাতি, বিলাতি থেকে বিলিতি, এখন আপনারা বলুন তো বিলাতিতে কয়টা স্বরধ্বনি আছে? বিলাতিতে তিনটা স্বরধ্বনি আছে, এক হলো ই, আরেক আ, আরেকটা হলো ই। তাহলে বিলিতিতে কয়টা স্বরধ্বনি আছে? বিলিতিতে স্বরধ্বনি আছে তিনটা, ই এবং ই, মোট তিনটা স্বরধ্বনি আছে। তাহলে স্বরধ্বনি এখানেও তিনটা, এখানেও তিনটা। এবার আসুন দেখুন তো, এখানে প্রথমটা ই ছিল, এখানেও ই আছে, শেষেরটা ই ছিল, শেষেরটাও ই আছে, বিলাতি বিলিতি, কিন্তু মাঝখানে ছিল কি? আ, আর এখানে হয়েছে কি? ই। তাহলে মাঝখানেরটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মাঝখানেরটা পরিবর্তন হয়ে কি হচ্ছে? ই হচ্ছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? কোনটা অপরিবর্তিত আছে? প্রথম ও শেষেরটা। তাহলে প্রথম ও শেষেরটা অপরিবর্তিত থেকে প্রথম ও শেষ ধ্বনি অপরিবর্তিত থেকে কোনটা পরিবর্তন হচ্ছে? মধ্যেরটা পরিবর্তন হচ্ছে, মধ্যের ধ্বনির পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই তিন ভাগে স্বরসঙ্গতিটা দেখতে পারলাম, যদিও আরেকটা প্রকার আছে, আমরা সেটা একটু পরে দেখব। তাহলে খেয়াল করুন, লাস্টেরটা কি হচ্ছে? আমি এখানে সংজ্ঞাটা লিখেছি, মূলধ্বনি থেকে বিকৃত ধ্বনিতে মিনিমাম একটি স্বরধ্বনি অপরিবর্তিত থাকবে। তাহলে দেখেন, এখানে এই দুটোতে কিন্তু একটা স্বরধ্বনি অপরিবর্তিত রয়েছে, এখানে প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থেকে শেষেরটা পরিবর্তন হয়েছে, এখানে শেষের স্বরধ্বনি অপরিবর্তিত থেকে প্রথমটা পরিবর্তন হয়েছে, লাস্টের এখানে লাস্টেরটায় কি হয়েছে? প্রথম ও শেষেরটা অপরিবর্তিত থেকে মধ্যেরটা পরিবর্তন হচ্ছে। তাহলে মিনিমাম কিন্তু একটি পরিবর্তন হচ্ছে, উপরে দুটো পরিবর্তন হতে পারে, এরকম তিন ভাবে এই স্বরসঙ্গতিটা হতে পারে। আরেকটা হবে, সেটা আমরা একটু জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাতে পারছি না, সেটা একটু পরে দেখব। খেয়াল করুন, এই যে তিন ভাগে এই দেখলাম, এইটা তিন প্রকার, এটা আমরা তিন প্রকার দেখলাম। আর আমি যদি বলি স্বরসঙ্গতি কয় প্রকার? স্বরসঙ্গতি চার প্রকার। এখানে যে তিন প্রকার দেখলাম সেটা আমি আরেকবার ব্রিফ করছি। যখন প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থেকে শেষের স্বরধ্বনি পরিবর্তন হবে, তখন সেটাকে আমরা বলবো প্রগত স্বরসঙ্গতি।
প্রথমত এটি স্বরসঙ্গতি, কোন স্বরসঙ্গতি? প্রগত স্বরসঙ্গতি। তারপর খেয়াল করুন, যখন শেষের স্বরধ্বনি অপরিবর্তিত থেকে প্রথম ধ্বনির পরিবর্তন হবে তখন সেটাকে আমরা বলবো পরাগত স্বরসঙ্গতি। এবং 3 নম্বরে যেটা দেখলাম সেটা হলো প্রথম ও শেষের ধ্বনি অপরিবর্তিত থেকে মধ্যেরটা পরিবর্তন হবে। যখন মধ্যেরটা পরিবর্তন হবে তখন সেটাকে আমরা বলবো মধ্যগত স্বরসঙ্গতি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝেছেন। আমি আরেকবার ব্রিফ করছি। স্বরসঙ্গতি কাকে বলে? স্বরসঙ্গতি হলো মূলধ্বনি থেকে বিকৃত ধ্বনিতে একটি স্বরধ্বনি অপরিবর্তিত থাকবে আর অন্য স্বরধ্বনি পরিবর্তন হবে। সর্বনিম্ন একটি স্বরধ্বনি অপরিবর্তিত থাকতে পারে। এবার আমরা স্বরসঙ্গতি হলো, আমরা দেখলাম স্বরসঙ্গতি 3 প্রকার দেখেছি। এখানে স্বরসঙ্গতি মোট 4 প্রকার। এই 3 ভাবে কেমন হতে পারে সেটা হলো প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থেকে শেষ ধ্বনি পরিবর্তন, শেষ স্বরধ্বনি অপরিবর্তিত থেকে প্রথম স্বরধ্বনি পরিবর্তন, এবং প্রথম ও শেষ স্বরধ্বনি অপরিবর্তিত থেকে মধ্যের স্বরধ্বনি পরিবর্তন। যখন প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থেকে শেষ স্বরধ্বনি পরিবর্তন হবে তখন সেটাকে আমরা বলবো প্রগত স্বরসঙ্গতি। যখন শেষ স্বরধ্বনি অপরিবর্তিত থেকে প্রথম স্বরধ্বনি পরিবর্তন হবে তখন সেটাকে আমরা বলবো পরাগত স্বরসঙ্গতি। এবং ফাইনালি যখন প্রথম ও শেষ স্বরধ্বনি অপরিবর্তিত থেকে মধ্যের স্বরধ্বনি পরিবর্তন হবে তখন সেটাকে আমরা বলবো মধ্যগত স্বরসঙ্গতি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই 3 প্রকার অলরেডি আমরা 3 প্রকার 4 প্রকার স্বরসঙ্গতির মধ্যে 3 প্রকার দেখেছি। আমি আরেকবার রিপিট করছি, আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদের জন্য। দেখুন তো, আমরা বলি না যে মিথ্যা, মূলধ্বনি মিথ্যা, মিথ্যাকে কি বলি? মিথ্যে। তাহলে মিথ্যা থেকে মিথ্যে, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? দেখুন, প্রথম স্বরধ্বনিটা কি আছে? ই আছে এবং পরেরটা আ। এখানে কি হচ্ছে দেখেন, প্রথমটা কিন্তু ঠিক আছে, প্রথম মি মি, ওই যে মূলা থেকে মূলো, তাহলে এখানে প্রথমটা ঠিক আছে আর পরিবর্তন হচ্ছে কোনটা? শেষেরটা। শেষেরটা ছিল এখানে আ আর হচ্ছে কি এ। শেষেরটা ছিল আ, এখানে হচ্ছে কি এ। তাহলে প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থেকে শেষ স্বরধ্বনি পরিবর্তনকে কি বলা হয়? প্রগত স্বরসঙ্গতি। এবার আসুন পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতিতে কি হয়? শেষ স্বরধ্বনি অপরিবর্তিত থেকে প্রথম স্বরধ্বনি পরিবর্তন হয়। এবার যদি আমি আপনাদেরকে বলি যে শিখা থেকে শেখা, দুঃখিত, শিখা, শিখা থেকে শেখা, খেয়াল করুন, শিখা থেকে শেখা। তাহলে এখানে দেখুন শেষের ধ্বনিটা কি আছে? আ। এখানেও কিন্তু আ আছে। তাহলে এটা কি? পরাগত স্বরসঙ্গতি। শেষ স্বরধ্বনি অপরিবর্তিত থেকে প্রথম স্বরধ্বনি পরিবর্তন। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এবার যদি বলি মধ্যগত, আমরা একটা উদাহরণ দিয়েছি বিলাতি থেকে বিলেতি। আমরা আরেকটা উদাহরণ দেই, যেমন আমরা বলি না জিলাপি, জিলাপি থেকে জিলিপি, অনেকেই বলে জিলিপি। তাহলে দেখেন এখানেও কি হচ্ছে? প্রথম আর শেষ ধ্বনি অপরিবর্তিত আছে ই আর ই, আর মাঝখানেটা ছিল আ, সেই আটা হয়ে গেছে কি ই। আশা করি এই 3টা আপনারা বুঝতে পেরেছেন। তবে শেষটার নাম হলো, শেষের আগে উদাহরণটা আমরা আগে দেখি, তারপর নামটা আমরা বলবো। যেমন দেখেন, আমি যদি বলি যে মোজা, শেষটা উদাহরণটা আমি দেখাচ্ছি, মোজা থেকে মুজো, মোজা থেকে মুজো। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বলুন তো এই মোজাতে কয়টা স্বরধ্বনি আছে? 2টো স্বরধ্বনি আছে। কি কি? ও এবং আ। মুজোতে কয়টি? মুজোতে কিন্তু 2টি। কি? ও এবং ও। তাহলে দেখুন প্রথমটা কি ছিল? ওকার। ওটা কি হচ্ছে? ওকার। শেষেরটা কি ছিল? আকার। আটা কি হচ্ছে? ওকার। তাহলে এখানে কি কোনো
স্বরধ্বনি অপরিবর্তিত আছে? আমি কিন্তু সংজ্ঞায় বলেছি মিনিমাম কি হতে হবে, একটি স্বরধ্বনি অপরিবর্তিত থাকতে হবে। এখানে প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থাকে, এখানে শেষের স্বরধ্বনি অপরিবর্তিত থাকে, এখানে মানে প্রথম ও শেষের স্বরধ্বনি অপরিবর্তিত থাকে, আর এখানে দেখেন কোনোটাই কিন্তু অপরিবর্তিত হয়নি। এখানে কি হচ্ছে, সবগুলোই পরিবর্তন হচ্ছে। আর এই জন্য যেহেতু আমাদের সংজ্ঞা মানেনি, এই জন্য আমরা এটাকে বলবো অনন্য স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতি কয় প্রকার? 4 প্রকার, প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার রিপিট করলাম। প্রথম স্বরধ্বনি অপরিবর্তিত থেকে শেষ স্বরধ্বনি পরিবর্তন, প্রগত স্বরসঙ্গতি। শেষ স্বরধ্বনি অপরিবর্তিত থেকে প্রথম স্বরধ্বনি পরিবর্তন, পরাগত স্বরসঙ্গতি। প্রথম ও শেষ স্বরধ্বনি অপরিবর্তিত থেকে মধ্যের ধ্বনি পরিবর্তন, মধ্যগত স্বরসঙ্গতি। ফাইনালি যখন সবগুলোই পরিবর্তন হয়ে যায়, প্রথম ও শেষ, তখন সেটাকে আমরা বলবো অনন্য স্বরসঙ্গতি। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আমি যদি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই, আশা করি আপনারা পারবেন। যদি বলি নৌকা থেকে নৌকো, আপনারা বলুন তো এটা, নৌকা থেকে নৌকো, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? দেখেন প্রথম স্বরধ্বনি কি ছিল? ও, এখানেও ও আছে, তার মানে প্রথমটা অপরিবর্তিত আছে। পরিবর্তন হচ্ছে কোনটা? শেষেরটা। আ ছিল, হয়েছে ও। তাহলে বলুন তো, নিঃসন্দেহে বলবেন প্রগত স্বরসঙ্গতি। খেয়াল করুন, আর একটু ঝালাই করে নেই আমরা। আমরা যদি এখন বলি জুতা থেকে জুতো, এটা কোন ধরনের স্বরসঙ্গতি বলেন তো? এখানে দেখেন প্রথমটা ছিল ও, শেষেরটা আ, প্রথম হয়ে গেছে উ এবং ও। দেখেন ও হয়েছে উ, আ হয়েছে ও, মোজা থেকে মোজোর মতো। কি হবে? নিঃসন্দেহে বলতে পারছেন আমাদের সংজ্ঞা মানেনি, কোনোটাই কিন্তু অপরিবর্তিত রয়নি। তাহলে আমরা এটাকে কি বলবো? অনন্য স্বরসঙ্গতি। আমরা ব্যাকরণিক নিয়মে যেগুলো আমাদের নিয়ম মানে না, সেগুলোকে দুটো কথা দিয়ে আমরা প্রকাশ করি, এক হলো নিপাতনে সিদ্ধ, দুই হলো অনন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমাদের অসমীকরণ। খেয়াল করেন, আমাদের এই স্বরধ্বনি পরিবর্তনের মধ্যে শুধু স্বরধ্বনি পরিবর্তন না, পুরো মানে ধ্বনির পরিবর্তনের মধ্যে সবচেয়ে সহজ হলো অসমীকরণ। খেয়াল করুন, সংজ্ঞাটা কি দিয়েছি? দুটি সমান শব্দ থাকবে, আর দুটি সমান শব্দের মাঝখানে কি দিব? একটি আকার দিয়ে কি করে ফেলবো? অসমান করে ফেলবো। তাহলে দুটি সমান শব্দকে মাঝখানে আকার দিয়ে অসমান করার নামই কি? অসমীকরণ। যেমন দেখেন, আমি যদি বলি টপ টপ, টপ টপ থেকে টপাটপ। খেয়াল করুন তো, টপ টপ দুটি সমান শব্দ, মাঝখানে একটি কি দিয়েছি? আকার দিয়েছি। তাহলে কি হয়ে যাচ্ছে? অসমান হয়ে যাচ্ছে। এটাই হলো অসমীকরণ। এরপর যদি বলি ফটফট, ফটফট দুটি সমান শব্দ, মাঝখানে একটি আকার দিলে কি হচ্ছে? ফটাফট, অসমীকরণ। তারপর যদি বলি খপ খপ, খপ খপ থেকে খপাখপ, কি হচ্ছে? দুটি সমান শব্দ খপ খপ, মাঝখানে একটি আকার দিয়েছি, অসমান হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, আমরা এই তিনটাতে তিন প্রকার 4 প্রকার পড়েছি, কিন্তু অসমীকরণে কোনো প্রকার নাই। তাহলে আমরা খেয়াল করব যে অসমীকরণ খুবই সহজ। আমরা খেয়াল করলাম যে অসমীকরণ খুবই সহজ, শুধু মাঝখানে দুটো শব্দ, দুটি সমান শব্দের মাঝখানে একটি কি দিবেন? আকার দিবেন। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে অসমীকরণটা আরেকটু ক্লিয়ার হব। যেমন আমি যদি বলি খপ খপ, তো লিখেছি, যদি বলি ঘপ ঘপ ঘপ, বলি না গপ গপ করে খেয়ে ফেলি, তাহলে যদি বলি গপ 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 গপ, তাহলে কি হবে? গপাগপ, গপাগপ, গপ গপ থেকে গপাগপ। এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অসমীকরণ। এবং যদি বলা হয় এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? স্বরধ্বনি পরিবর্তন। স্বরধ্বনি পরিবর্তনের মধ্যে কোনটি? অসমীকরণ। তাহলে আমাদের অসমীকরণটাও শেষ।
আমাদের অসমীকরণ শেষ। এবার আমরা শিখবো অপিনিহিতি। খেয়াল করবেন, অপিনিহত না, অপিনিহিতি। অপিনিহত হলে অপিকরিম নিহত হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা সংজ্ঞাটা একটু দেখে নেই। শব্দের মধ্যে ইকার বা উকার যেখানে থাকবে সেখান থেকে পূর্বে এসে বর্ণরূপে বসে যাওয়ার নাম অপিনিহিতি। দ্যাট মিন্স ইকার যেখানে থাকবে সেই ইকারটা পূর্বে এসে কি হবে? ই বর্ণরূপে বসবে। উকার যেখানে থাকবে সেটা পূর্বে এসে কি হবে? উ বর্ণরূপে বসবে। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন দেখেন আমরা বললাম আজি। আজি থেকে আমি যদি বলি আইজ, আমরা বলি না আজকে তোর খবর আছে, তাহলে দেখেন আজি থেকে আইজ। আজি এখানে খেয়াল করবেন, আমরা অপিনিহিতিটা স্বরধ্বনির পরিবর্তন দেখেছি, কিন্তু অপিনিহিতি সবগুলো স্বরধ্বনি পরিবর্তন হয় না। এটা নির্দিষ্ট করে দেয়া আছে শুধু ইকার এবং উকারের ক্ষেত্রে। তার মানে এই আজিতে ইকার কোথায় আছে বলুন তো? আজি লেখার ক্ষেত্রে যদিও দেখা যাচ্ছে মাঝখানে আছে, আসলে আওয়াজ করলে আজি ইকারটা কোথায় আছে? এটা এই আওয়াজটা কোথায় আছে? শেষে আছে। তাহলে শেষে কি রূপে আছে? কার রূপে আছে? সেই ইকারটা পূর্বে এসে, সেই ইকারটা পূর্বে এসে কি রূপে বসছে? বর্ণরূপে বসছে। দেখুন তো, এই যে ইকারটা এই জয়ের পরে ছিল আজি, পরে ছিল, সেটা পূর্বে এসে ইকারের বর্ণরূপে বসেছে, তার নাম হলো অপিনিহিতি। অর্থাৎ শব্দের মধ্যে ইকারটা যেখানে থাকবে, কোথায় ছিল? শেষে ছিল, সেখান থেকে পূর্বে এসে কি রূপে বসবে? বর্ণরূপে বসবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটার নাম হলো অপিনিহিতি। তাহলে ইকারটা পেলাম, এবার হবে কি? উকার। যেমন দেখেন আমি যদি বলি সাধু, সাধু থেকে কি হবে? সাউদ। সাধু থেকে সাউদ। খেয়াল করুন, আমি আগেই বলেছি সবগুলো স্বরধ্বনি পরিবর্তন এখানে হবে না, শুধু ইকার আর উকারের ক্ষেত্রে কি হবে? অপিনিহিতি হবে। যেমন দেখুন এই সাধু, এখানে কি আছে? উকার আছে। উকারটা কোথায় আছে? শেষে আছে। তাহলে শেষে সাধু, উটা শেষে উচ্চারিত হচ্ছে, তাহলে সেই উকারটা পূর্বে এসে কি রূপে বসছে? বর্ণরূপে বসছে। তার মানে এটা হলো কি? অপিনিহিতি। অর্থাৎ উকার যেখানে থাকবে সেখান থেকে পূর্বে এসে বর্ণরূপে বসবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার একটু খেয়াল করুন, আমরা একটু ভিন্ন কয়েকটা উদাহরণ দিব। যেমন আমি যদি এখন আপনাদেরকে বলি যে সত্য, সত্য থেকে সত্য, বাক্য, বাক্য থেকে বাক্য, এই দুটি উদাহরণ কিসের? সত্য থেকে সত্য, বাক্য থেকে বাক্য। আপাত দৃষ্টিতে তাকালে খেয়াল করেন সত্য থেকে সত্য, মাঝখানে নতুন স্বরধ্বনির আগমন ঘটেছে, ই। মনে হচ্ছে না মধ্য স্বরগম? হ্যাঁ, আপনাদের কাছে এটাই মনে হতে পারে, কিন্তু খেয়াল করুন তো এটা কি আসলেই স্বরগম? না, কারণ হলো এইটা, মনোযোগ দিবেন, জফলা। আমরা সন্ধি নিয়মে দেখব জফলার সাথে সব সময় কি থাকে? একটি ই স্বরধ্বনি যুক্ত থাকে। আমরা যদি ইত্যাদি, ইত্যাদিকে ভাঙ্গি, তাহলে দেখেন জফলার পরিবর্তনে কি আসে? রসই, ইতি যোগ আদি। তার মানে জফলার পরিবর্তনে কি আসছে? ই আসছে। বানানের নিয়মে জফলার সাথে ই স্বরধ্বনি যুক্ত থাকে। যদি আমরা শব্দটা ভাঙি তাহলে জফলাটা বাদ পড়ে ই চলে আসবে, না ভাঙলে জফলার পরিবর্তনে ই স্বরধ্বনি আসবে। আরেকটা উদাহরণ দেই, যেমন দেখেন ব্যাকরণ। ব্যাকরণটাকে যদি আমরা ভাঙি তাহলে এই ব্যটাকে ভাঙলে কি হচ্ছে? বি। ভাঙার কারণে জফলাটা বাদ পড়ছে। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি জফলার সাথে কি আছে? ই স্বরধ্বনি আছে। তাহলে এই ই স্বরধ্বনিটা কি হচ্ছে? দেখেন সত্য, জফলার সাথে ই স্বরধ্বনি আছে, সেটা পূর্বে এসে কি রূপে বসছে? বর্ণরূপে। ছিল কি রূপে? এখানে
ধ্বনি রূপে, এখানে এসে বসছে বর্ণরূপে। যেহেতু শব্দটা আমরা ভাঙিনি সেহেতু জফলাটা রয়ে গিয়েছে, ভাঙলে জফলাটা থাকতো না। যেমন দেখেন বাক্য, জফলার সাথে কি আছে, এই স্বরধ্বনি আছে, সেই এই স্বরধ্বনিটা কি হচ্ছে পূর্বে এসে বর্ণরূপে বসে গিয়েছে। তাহলে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস, ব্যাংক জব বা অ্যাডমিশন অনেক জায়গায় প্রশ্নটা এসেছে, এবং এসএসসি প্রিলিমিনারিতে, দ্যাট মিন্স এসএসসি প্রিলিমিনারি মানে এসএসসি বাংলা ব্যাকরণের, আপনারা জানেন যে এসএসসিতে বাংলা ব্যাকরণের শুধু এমসিকিউ আসে, সেখানেও এই প্রশ্নটা হয়েছে কয়েকবার। সত্য থেকে সত্য কোন ধরনের ধ্বনি পরিবর্তন, অবশ্যই অপিনিহিতি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে অপিনিহিতিটা কি? অপিনিহিতিটা আমি আরেকবার রিপিট করছি। শব্দের মধ্যে ইকার বা উকার, এটা স্বরধ্বনি পরিবর্তন। স্বরধ্বনি পরিবর্তনের মধ্যে ইকার আর উকারের পরিবর্তন। ইকার আর উকার যেখানে থাকবে সেখান থেকে ঠিক পূর্বে এসে বর্ণরূপে বসে যাবে, এটার নামই হলো অপিনিহিতি। থ্যাংক ইউ। তাহলে আমাদের অপিনিহিতি শেষ। এবার আসবো আমরা অভিশ্রুতি। খেয়াল করেন শব্দটা কি, অভিশ্রুতি। ঢাকায় কোনো এক ব্রাঞ্চে আমি ক্লাস নিচ্ছিলাম, তখন আমি বলছিলাম আপনারা কেউ কি বলতে পারেন অভিশ্রুতি কাকে বলে? এক আপু বলেছিল, ভাইয়া এটা তো একটা সিনেমার নাম, মানে একটা সিনেমায়, কোনো এক সিনেমায় নায়কের নাম থেকে অভি, নায়িকার নাম থেকে শ্রুতি। আচ্ছা, তো আমি পরবর্তীতে আপুর কাছ থেকে অভিশ্রুতি সেই মুভির কাহিনীটা শুনেছি। ওকে, খেয়াল করুন, অভিশ্রুতি সংজ্ঞাটা একেবারেই সহজ, বা আমরা খুব সহজ এটা মনে রাখবো, জাস্ট সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তরকে অভিশ্রুতি বলে। কি হবে? সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তর। এবং আপনারা জানেন যে সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তর কোন কোন পদে সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায়, বা কোন কোন পদে সবচেয়ে বেশি রূপান্তর হয়? নিঃসন্দেহে আপনারা বলবেন সর্বনাম ও ক্রিয়াপদে। এই দুই পদে সাধু ভাষা থেকে চলিত ভাষার সবচেয়ে বেশি রূপান্তর হয়। তাহলে আমাদের যে অভিশ্রুতিটা, এটা সবচেয়ে বেশি পাওয়া যায় ক্রিয়াপদে শুধু। তাহলে খেয়াল করুন তো, আমি যদি বলি বলিয়া, বলিয়া কি সাধু ভাষা না? বলিয়া সাধু। বলিয়া থেকে যদি বলি বলে, তাহলে বলেটা হলো চলিত। তাহলে এই সাধু থেকে চলিত হলেই সেটাকে আমরা কি বলবো? অভিশ্রুতি। এরপর যদি বলি করিয়া, করিয়া থেকে বলুন তো, সবাই বলছেন অলরেডি আমি জানি, করে। যদি বলি শুনিয়া, সবাই বলছেন শুনে। রাখিয়া, রেখে। তাহলে দেখুন, এই যে সাধু থেকে চলিত ভাষার এই রূপান্তরকেই বলা হয় অভিশ্রুতি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন, এখানেও কোনো প্রকারভেদ নেই। তাহলে আমরা পুরো স্বরধ্বনি পরিবর্তনগুলো শেষ করেছি। খেয়াল করুন, আমরা স্বরাগম, স্বরলোপ, স্বরসম্মতি, অসমীকরণ, অপিনিহিতি, অভিশ্রুতিটা খুব সুন্দর করে শেষ করেছি। আশা করি আপনাদের খুবই হেল্প হবে। এটা যদি আপনারা শেষ করতে পারেন তাহলে আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। এবং আপনারা এই সংজ্ঞাগুলো দিয়ে বইতে যত উদাহরণ আছে, এই উদাহরণগুলো কি করবেন? এই উদাহরণগুলো আপনারা প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো একটা উদাহরণ বুঝতে সমস্যা হয়, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি উত্তর জানিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার রিপিট করছি স্বরধ্বনি পরিবর্তনগুলো। দেখুন, ধ্বনি পরিবর্তন কি? ধ্বনি পরিবর্তন হলো মূলধ্বনি পরিবর্তন হয়ে বিকৃত করে উচ্চারণ করা। মূলধ্বনি মতো উচ্চারণ না করে বিকৃত করে উচ্চারণ করা। এই ধ্বনি পরিবর্তনটা 4টি কারণে নরমালি হয়ে থাকে, অথবা প্রধানত 3টি কারণে হয়ে থাকে: দ্রুত উচ্চারণ, সহজে উচ্চারণ, আঞ্চলিকতার প্রভাবে। এবার আসুন, ধ্বনি 2 প্রকার, ধ্বনি পরিবর্তন 2 ধরনের: স্বরধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, স্বরধ্বনি পরিবর্তনের মধ্যে আমরা শুরুতে পেয়েছি স্বরাগম। মূলধ্বনি থেকে বিকৃত ধ্বনিতে নতুন স্বরধ্বনির আগমন ঘটলেই সেটাকে আমরা কি বলবো? স্বরাগম। স্বরাগম 3 প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। প্রথিসিস, অ্যানাপটিক্সিস, অ্যাপোথিসিস। এবার আসুন স্বরলোপ।
সরলোপ কয় প্রকার? 3 প্রকার। ঠিক স্বরাগমের অপোজিট, মূলধ্বনি থেকে বিকৃত ধ্বনিতে স্বরধ্বনি বাদ পড়লেই তাকে আমরা বলবো স্বরলোপ। আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। শুরু থেকে বাদ পড়লে আদি স্বরলোপ, মাঝখান থেকে বাদ পড়লে মধ্য স্বরলোপ, শেষ থেকে বাদ পড়লে অন্ত স্বরলোপ। এরকম করে আমরা সবগুলো শিখেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর স্বরসংগতি, একটি স্বরধ্বনি অপরিবর্তিত থেকে অন্য স্বরধ্বনি পরিবর্তন হবে। অসমীকরণ, দুটি সমান শব্দ মাঝখানে একটি আকার দিয়ে অসমান করে ফেললাম, অসমীকরণ। অপিনিহিতি, শব্দের মধ্যে ইকার বা উকার যেখানে ছিল সেখান থেকে পূর্বে এসে বর্ণরূপে বসায় যাওয়ার নামই অপিনিহিতি। অবিশ্রুতি, সাধু থেকে চলিত হলেই সেটাকে আমরা কি বলবো? অবিশ্রুতি। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা স্বরধ্বনি পরিবর্তনটা এখানেই শেষ করলাম। এবার ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের পালা। আমরা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনটা এর পরের ক্লাসেই দেখে নেব ইনশাআল্লাহ। ভিডিওর উপরে সাজেশনে দেয়া আছে, আপনারা সেই ক্লাসটা সেখান থেকে করে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।